নমস্কার। অনেক লেট করে ভিডিও আবার শুরু করলাম, কেননা লাস্ট উইকে আমি একটু হসপিটালাইজড হয়ে গেছিলাম, যে কারণের জন্য রাশিফল আলোচনার যে ভিডিওগুলো আমি নিয়মিত প্রকাশ করি প্রতি মাসেই 15 তারিখের পর থেকেই জেনারেলি দিতে শুরু করি, কিন্তু কোনো কারণে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য, হসপিটালাইজড হয়ে যাওয়ার জন্য 1 সপ্তাহ হসপিটালাইজড ছিলাম। এবং জানেন হসপিটালাইজড হলে শরীরের উপর কতটা চাপ পড়ে। রিকভার করতেও 2-3 দিন টাইম লাগলো। তারপরে মনে করলাম যে এখন অনেকটাই সুস্থ। তো এই অবস্থায় এখন তো মাসের আজকের হচ্ছে 29 তারিখ। এখন যদি প্রত্যেকটা রাশিভিত্তিক একটা ভিডিও তৈরি করতে যায়, সেক্ষেত্রেও অনেকটা সময়ের ব্যাপার লাগবে। তো চিন্তা করলাম যে 4টে করে রাশি, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, এটা নিয়ে একটা ভিডিও। বাকি 4টে রাশি আবার ধরুন সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক নিয়ে একটা ভিডিও, এবং বাকি 4টে রাশি নিয়ে আর একটা ভিডিওর মাধ্যমে আমি মে মাসের যে রাশিফল সেটা আমি করার পরিকল্পনা নিয়েছি। তো চলুন আমরা প্রথমে মেষ রাশি দিয়ে স্টার্ট করবো এই ভিডিওটা। এই ভিডিওটা অ্যাকচুয়ালি 4টে রাশির পরপর রাশিফল মে মাসের। প্রথমে মেষ রাশি আলোচনা করব। রাশিফল আলোচনা করার জন্য প্রথমে আমাদের যে কনসেপ্ট দেওয়া হয়েছে বিভিন্ন বুকস থেকে, আপনারা যদি দেখেন, ভেতরে যদি যান, বিশেষ করে যদি আপনারা পড়েন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি অফ হিন্দুজ, গোপেশ কুমার ওঝা, এই বুকসটাতে যদি আপনারা যান, এই বুকসটা এখানে ট্রানজিটে কিভাবে দেখতে হয়, ট্রানজিট অনুযায়ী কীভাবে প্রেডিকশন করতে হয়, কেননা এগুলো তো জেনারেল প্রেডিকশান করা হয়, কেবলমাত্র ট্রানজিটটাকে ফিক্সড ধরে আমরা আলোচনা করি, কেননা ব্যক্তি বিশেষে ন্যাটাল চার্টগুলো পাওয়া যায় না। তো কীভাবে ডিসকাশন করতে হয় তার অনেক ক্ল্যারিটি আছে, এখান থেকে পাওয়া যায়। তো আমাদের দেখতে হবে যে মেষ রাশির ক্ষেত্রে যে প্ল্যানেটারি পজিশন দেখা যাচ্ছে, মেষ রাশির যে অধিপতি, এই ভিডিওটা রাশি সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চন্দ্র রাশিটাকে ফিক্সড ধরে ক্যালকুলেশনটা করে এগোনো হয়েছে, কিন্তু আপনাদের সাজেস্ট করব যে লগ্ন সাপেক্ষেও কিন্তু একবার মিলিয়ে দেখবেন। আপনাদের যদি একটু অ্যাস্ট্রোলজি নলেজ থাকে, লগ্ন যদি অন্য কিছু হয়ে থাকে, সেইটাকে বেস ধরেও যদি কোনো ভিডিও থাকে, সেটা থেকে কি দাঁড়াচ্ছে সেটাও একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, কেননা সেখান থেকেও কিন্তু অনেকটা আপনারা মিল পেতে পারেন। তো এই চন্দ্র রাশি সাপেক্ষে যদি আমরা মেষ ধরি, মেষ রাশি সাপেক্ষে যে প্ল্যানেটারি গোচর ট্রানজিটগুলো দেখতে পাচ্ছি, একাদশভাবে শনি, দ্বাদশভাবে 10 তারিখ পর্যন্ত বুধ থাকছে, এছাড়া রাহু মঙ্গল পুরো মাসটাই থাকছে। 10 তারিখের পরে বুধ আপনার রাশিস্থানে চলে আসছে। আবার রাশিস্থানে যদি দেখি, মেষ রাশিস্থানে 14 তারিখ পর্যন্ত থাকছে সূর্য, শুক্র থাকছে এখানে 19 তারিখ পর্যন্ত। এরপরে যথাক্রমে এরা আপনার দ্বিতীয়ভাবে চলে আসবে, এবং দ্বিতীয়ভাবে 1 মে থেকেই আমরা যেটা দেখছি, শুভ প্ল্যানেট একটা বৃহস্পতির ট্রানজিশন হচ্ছে। গত মাস অবধি ছিল আপনার রাশিস্থানে, এই মাস থেকে আমরা দ্বিতীয়ভাবে মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃহস্পতিকে দেখব। আমার গলার কন্ডিশনটা এখনও ঠিক ন্যাচারাল হয়নি, চেষ্টা করছি যতটা ঠিকভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে পারি। তো এখানে দেখুন, প্রথমে আমরা দেখব, বলছে যে প্ল্যানেটারি পজিশন দেখার আগে দেখতে হয় কোনো প্ল্যানেট যদি কোনো হাউসে, কোনো রাশি সাপেক্ষে কোনো হাউসে যদি থাকে, ঠিক সেইভাবে সেখানে অসপিশাসলি ট্রানজিট করুক বা ইনঅসপিশাসলি ট্রানজিট করুক, শুভভাবে বা অশুভভাবে ট্রানজিট করুক, সেটার কারকতা বা কতটা অ্যাক্টিভ থাকবে সেটা ডিপেন্ড করছে সেই ভাব সাপেক্ষে আবার অন্যভাবে কোন কোন প্ল্যানেট আবার ট্রানজিট করছে, যেটাকে বলে বেদ আছে কি না সেটা দেখতে হয়। যেমন প্রথমে আমরা যদি ধরি রবির ক্ষেত্রে, রবি ট্রানজিট করছে আপনার রাশিস্থানে। ট্রানজিটে রবি, মঙ্গল, এই দুটো প্ল্যানেট কিন্তু রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত খুব পাওয়ারফুল অ্যাক্টিভ থাকে ট্রানজিটে যখন থাকে। তো রবির যে ডিগ্রি আমরা পাচ্ছি 17 ডিগ্রি 23 মিনিটে রবিকে আমরা পাচ্ছি, যখন 1 মে হয়ে গেল, 1 মে থেকে যখন আমরা দেখব অবজারভেশনটা থাকবে, রবি 14 মে পর্যন্ত এখানে উচ্চস্থ স্থানে
গোচর করবে, কিন্তু 10 ডিগ্রির মধ্যে পাচ্ছি না, খুব পাওয়ারফুল, খুব অ্যাক্টিভ আমরা ধরছি না, কিন্তু অ্যাক্টিভ যেহেতু উচ্চস্থ স্থান। বলছে ট্রানজিটে রবি যখন লগ্ন রাশি স্থানে থাকে তখন জেনারেলি লস অফ হাউস আর পজিশন হয়ে থাকে। ট্রানজিটটা কিন্তু খুব শুভ নয়। লগ্ন বা রাশি দিয়ে যখন রবি পাস করে, ট্রানজিট করে, আপনার ট্রাভেল করছেন, সেখানে আপনার একটু প্রবলেম হতে পারে। এবং এরপরে 14 তারিখের পরে যখন রবি দ্বিতীয়ভাবে যাবে তখন কিন্তু কিছুটা মানিটারি লস এবং কিছুটা কোনো কারণে ভয় ভীতি এগুলো কিন্তু আপনার হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো যেটা দেখতে পাচ্ছি, শনিকে একাদশভাবে শনি ট্রানজিট করছে। ট্রানজিটে বলছে, একটা থিওরি আছে, বলছে ট্রানজিটে শনি এবং চন্দ্র যে রাশিতে ট্রানজিট করবে সেই রাশির 1/3 লাস্ট পার্ট যেটা থাকবে সেই পার্টের ডিগ্রিতে যদি ট্রানজিট করে, মানে ধরুন 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে শনি বা চন্দ্র যখন ট্রানজিট করবে তখন সব থেকে পাওয়ারফুল থাকে এবং অ্যাক্টিভেটেড থাকে। তার ফল প্রদান সেই ভাব অনুযায়ী, সেই রাশি অনুযায়ী পজিটিভিটি বা নেগেটিভিটি সর্বোত্তম আমরা অবজার্ভ করতে পারি। তো শনির এই ট্রানজিটটা, একাদশভাবে ট্রানজিট যখন করে শনি শুভ ধরা হয়। 3, 6, 11 এইসবভাবে যখন ট্রানজিট করে তখন শনি শুভ ফল দিয়ে থাকে। কখন? যদি আমরা পঞ্চমে কোনো প্ল্যানেটকে ট্রানজিট করতে না দেখি, বেদ হিসাবে যদি পঞ্চমভাবে যদি অন্য কোনো প্ল্যানেট না থাকে, তবেই কিন্তু, যদি বেদ তৈরি না করে তাহলে একাদশভাবে শনি কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে, এটা বলছে ট্রানজিটে। আপনারা বুকস ফলো করতে পারেন, ভালো ভালো বুকস যদি আপনারা স্টাডি করেন সেখানেও একই কথাই পাবেন। তো একাদশের শুভ ট্রানজিট মেষ রাশির ক্ষেত্রে সবথেকে ভালো যেটা চলছে সেটা হচ্ছে শনি ট্রানজিটটা। কেননা পঞ্চমে কোনো বেদ নেই, কোনো প্ল্যানেট কিন্তু ট্রানজিট করছে না, পঞ্চম ঘরটা ফাঁকা আছে। বলছে বেদ আদার দ্যান শনির ক্ষেত্রে, আদার দ্যান সান, মানে রবি ছাড়া অন্য কোনো প্ল্যানেট যদি এখানে থাকে তাহলে বেদ তৈরি করতে পারে পঞ্চমে, কিন্তু পঞ্চমে অন্য কোনো প্ল্যানেট নেই, বেদ তৈরি হচ্ছে না। শনি কিন্তু পাওয়ারফুল আছে। শনি আপনাদের মেষ রাশির ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি, স্বগৃহে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে খুব পাওয়ারফুল আছে। তো শনি আপনাদের প্রফেশনাল গ্রোথ মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো মনে হচ্ছে। যত রাশি আছে মে মাসে, তার মধ্যে শনি কিন্তু মেষ রাশির জন্য প্রফেশনালি খুব এক্সেপশনাল গ্রোথ বা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। প্রফেশনাল ক্ষেত্রে আপনাদের সাকসেস আনতে পারে, গ্রোথ আনতে পারে, এটা শনি ট্রানজিট বোঝাচ্ছে। কার কতটা এটা এফেক্টিভ হবে, কতটা শুভত্ব পাবেন, সেটাও আবার ডিপেন্ড করছে ব্যক্তিগত ন্যাটাল চার্টের অনেক কিছু চেকলিস্ট আছে। সেখানে দশা মানে শুধু বিংশোত্তরী দশা নয়, সেখানে আমরা জৈমিনী দশা দেখব, বিংশোত্তরী দশা দুটো ক্রস স্টাডি করব, দরকার হলে চড়দশা বলে একটা আছে, সেই চড়দশা 3টে দশা সিস্টেমে চেক করে আপনার সেটা কতটা ম্যাচিউর করবে, কতটা প্রমিস হচ্ছে, সেগুলো আবার স্টাডি করতে হয়, খুব লেন্দি প্রসেস। যাই হোক, ট্রানজিটে বলছে স্যাটার্ন কিন্তু একাদশভাবে মেষ রাশির ক্ষেত্রে ওভারঅলভাবে কিন্তু ভালো গোচর চলছে। প্রফেশনাল গ্রোথ এবং আপনার অনেক কিছু ইচ্ছা পূরণের ইঙ্গিত কিন্তু থাকছে। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে যে লগ্ন বা রাশিপতি মানে মঙ্গল কিন্তু ট্রানজিট করছে দ্বাদশভাবে। এটা কিন্তু খুব একটা শুভ ট্রানজিট চলছে না আপনার লগ্ন রাশিপতির। একটা থিওরি আছে কনভার্স বেদ, মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে যে মার্সের ট্রানজিট চলছে এটা অতটা খারাপ হতো না যদি কনভার্স বেদ হিসাবে, প্ল্যানেট হিসাবে নবমভাবে যদি কোনো প্ল্যানেট থাকতো। তো নবমভাবে কোনো প্ল্যানেট নেই, আমরা এখানেও ফাঁকা পাচ্ছি। ডিগ্রি ওয়াইজ কিন্তু মঙ্গল খুব অ্যাক্টিভ আছে। মঙ্গল আমরা যেটা বললাম, সূর্য এবং মঙ্গল ট্রানজিটে 10 ডিগ্রির মধ্যে থাকলে খুব পাওয়ারফুল থাকে। তো মঙ্গলকে আমরা পাচ্ছি 6 ডিগ্রি 27 মিনিট, খুব অ্যাক্টিভেটেড, পাওয়ারফুল আছে। কিন্তু মঙ্গল এখানে নেগেটিভ পার্ট, মানে নেগেটিভ ফল প্রদানের কারকতা নিয়েই বেশি অ্যাক্টিভ আছে ধরে নেবেন। তো কি হতে পারে, হেলথ ওয়াইজ একটু কিন্তু আপ ডাউন হতে পারে মেষ রাশির ক্ষেত্রে, সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল কিছুটা, এবং কারো কারো ক্ষেত্রে হসপিটাল লাইক সিচুয়েশনও হতে পারে। খুব সাবধানে থাকবেন মে মাসটা।
মঙ্গল পুরো মাসটাই কিন্তু আপনাদের দ্বাদশভাবে ট্রানজিট করছে রাশিপতি। হেলথ ওয়াইজ কিন্তু ফ্যাক্টর কিছুটা আপনাদের আপ ডাউন হতে পারে, খুব সতর্ক থাকা দরকার। এরপরে যদি শুক্রের গোচরটা দেখি, শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তমপতি। লগ্নে শুক্র যখন ট্রানজিট করে শুভ ধরা হয়, যদি বেদ হিসাবে অষ্টম ভাবটা যদি খালি থাকে, কোনো প্ল্যানেট এখানে অবস্ট্রাকশন ক্রিয়েট না করে। তো অষ্টমভাবে কোনো প্ল্যানেটকে পাচ্ছি না, ফাঁকা আছে লগ্নে, তাহলে শুক্র শুভভাবে অবস্থান আছে। দ্বিতীয়ভাবেও শুভ ধরা হয় শুক্রের ট্রানজিটকে যখন সপ্তমে কোনো প্ল্যানেট বেদ হিসাবে না থাকে। কি হতে পারে আপনাদের শুভ শুক্র থাকার জন্য? ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাদের মেষ রাশির ক্ষেত্রে মে মাসটা বেশ ভালো মনে হচ্ছে। ফ্যামিলির ছোট বড় কিছু হ্যাপেনিংস, ভালো শুভ কিছু হ্যাপেনিংস হতে পারে। বিজনেস পার্টে যারা আছেন, বিজনেস যারা করেন মেষ রাশি, তাদের জন্য ব্যবসায়িক গ্রোথ, বিজনেসটা কিন্তু ভালো হতে পারে। বৈবাহিক সম্পর্কের জন্য ভালো কম বেশি রেজাল্ট কিন্তু আপনারা প্রাপ্ত হবেন। তো এটা গেল ভেনাস শুক্র। তাহলে আমরা শুক্রকে ভালো পেলাম মেষ রাশির ক্ষেত্রে ট্রানজিট হিসাবে, এবং আমরা শনিকে ভালো ট্রানজিট হিসাবে পেলাম মেষ রাশির ক্ষেত্রে। মার্কারি কি বলছে? মার্কুরি যদি দেখি, বুধের ট্রানজিটটা যদি আমরা দেখি, মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠপতি গোচর চলছে আপনার দ্বাদশভাবে, শুভ তো নয়, নিচস্থ গৃহে চলছে এবং অশুভ স্থানে, এবং রাহুযুক্ত থাকছে 10 তারিখ পর্যন্ত। এরপরে লগ্নভাবে হবে। তো একাদশে অশুভ ট্রানজিট চলছে, এবং এটাকে খণ্ডন করতে পারতো যদি কনভার্স বেদ হিসাবে সেখান থেকে সেই ভাব সাপেক্ষে একাদশভাবে যদি কোনো প্ল্যানেটকে পেতাম। তো দ্বাদশ ভাব সাপেক্ষে একাদশ ভাব আপনার দশম ভাব, সেখানে কোনো প্ল্যানেট নেই, খালি আছে। তার মানে এই অশুভত্ব হ্রাস করার বা নালিফাই করার জন্য কোনো প্ল্যানেটকে আমরা পাচ্ছি না। তো মার্কারি কিন্তু 10 তারিখ পর্যন্ত খুব একটা শুভভাবে অবস্থা নেই, এবং লগ্নেও বুধকে কিন্তু খুব শুভ ধরা হয় না, মোটামুটি ট্রানজিট একটা থাকে, কিন্তু 12 তারিখ পর্যন্ত খুব অশুভ অবস্থান আছে মার্কারি। তো এটা একটু খেয়াল রাখতে হবে। কেতু আছে ষষ্ঠে, শুভ ধরতে পারেন, ষষ্ঠে কেতু শুভ, প্রতিযোগিতা ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সুযোগ এনে দিতে পারে। যদি কোনো প্রতিযোগিতা বা কিছু থাকে এই সময়, সেখানে কিন্তু আপনাদের এটা সাকসেস দিতে পারে। রাহু ইনঅসপিসিয়াস ট্রানজিট চলছে, শুভ ট্রানজিট নয়, দ্বাদশভাবে নেগেটিভ রেজাল্ট হবে না, কেননা কনভার্স বেদ হিসাবে অশুভভাবে ট্রানজিট করছে। কিন্তু যে আমরা একটা থিওরি পাই, যেখানে কনভার্স বেদা তৈরি হচ্ছে দ্বাদশ ভাব সাপেক্ষে একাদশভাবে শনি থাকার জন্য। শনি আছে, মাফ করবেন, রাহু আছে দ্বাদশ ভাব সাপেক্ষে একাদশভাবে আমরা পাচ্ছি শনিকে কনভার্স বেদ হিসাবে। ফলে যে অশুভত্ব, রাহুর ফল প্রদানের যে অশুভত্ব, ফল প্রদানের যে নেগেটিভ ফল প্রদানের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু অনেকটা নিউট্রাল করে রাখছে শনি। তো এই দাঁড়ালো মোটামুটি মেষ রাশির ক্ষেত্রে একটা জেনারেল আইডিয়া। প্রত্যেকটা প্ল্যানেটের কোনটা শুভভাবে ট্রানজিট করছে, কতটা শুভত্ব দিতে পারে, আমরা একটা আইডিয়া করলাম, বুঝতে পারলাম। চলুন এবারে আমরা নেক্সট আলোচনা করব বৃষ রাশির। বৃষ রাশির ক্ষেত্রে যে ট্রানজিটগুলো আমরা পাচ্ছি, দশমভাবে থাকছে শনি, একাদশভাবে বুধ 10 তারিখ পর্যন্ত, রাহু মঙ্গল পুরো মাসটা একাদশভাবে থাকছে, দ্বাদশভাবে পাচ্ছি আমরা সূর্যকে 14 মে পর্যন্ত, শুক্র থাকছে এখানে বৃষ রাশির যে রাশিপতি, দ্বাদশভাবে থাকছে 19 তারিখ পর্যন্ত। এরপরে স্বরাশি স্বক্ষেত্রী অবস্থায় বৃষ রাশির স্থানে শুক্রের ট্রানজিট হবে, যেটা খুবই শুভ ধরা হয়। বৃষ রাশির স্থানেই কিন্তু 1 মে থেকে থাকছে বৃহস্পতি। এটাও একটা কিন্তু বড় ইভেন্ট বলতে পারেন। লাস্ট মাসেও ছিল না, এই মাস থেকে আমরা বৃহস্পতিকে পাচ্ছি আপনাদের রাশি স্থানে। তো প্রথমে আমরা দেখি রাশিপতি শুক্রের ট্রানজিটটা কীরকম। শুভ ট্রানজিট বলতে পারেন। দ্বিতীয়ভাবে, মাফ করবেন, দ্বাদশভাবে যখন শুক্র থাকে তখন শুভ ধরা হয় শুক্রের ট্রানজিটকে, এবং অষ্টম ভাবটা যেহেতু ক্লিয়ার আছে, কোনো বেদ তৈরি হচ্ছে না, মানে শুভত্ব বৃদ্ধি পেল, মানে শুক্র কিন্তু শুভভাবে অবস্থান থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য বা ওভারঅল যে মেন্টাল যে এনার্জি
ফিজিক্যাল এনার্জি, সেই পার্টগুলো আপনাদের কোনো উদ্বেগের কারণ দেখছি না। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো উদ্বেগ মোটামুটি পুরো মাসটায় খুব একটা থাকছে না, তো এটা কিন্তু ভালো ব্যাপার। এরপরে আমরা যদি ট্রানজিটটা দেখি সূর্যের ক্ষেত্রে, সূর্য দ্বাদশভাবে গোচর করছে 14 মে পর্যন্ত। শুভ নয়, ইনঅসপিশাস ট্রানজিট বলতে পারেন। কনভার্স বেদ হিসাবে নিউট্রালি দ্বাদশ ভাব সাপেক্ষে একাদশভাবে, যদি আদার দ্যান স্যাটার্ন বা অন্য কোনো প্ল্যানেট থাকতো শনি ছাড়া, তাহলে এটা কনভার্স বেদ করে এই যে অশুভত্বটাকে নিউট্রাল করতে পারতো, কিন্তু দ্বাদশে সূর্যের গোচরটা ঠিক নয়। তার মানে আপনাদের পরিচিত লোকজন, বন্ধুবান্ধব বা ধরুন ল্যান্ড প্রপার্টি, ভূমি, বন্ধু, পরিচিত লোকজনের থেকে আনকমফোর্টেবল কিছুটা সিচুয়েশন আপনাদের মনে হতে পারে, ফিলিং আসতে পারে। 14 মে পর্যন্ত এই ব্যাপারটা একটু বেশি থাকবে। 19 মের পর রাশিপতি শুক্র রাশিতে ট্রানজিট করবে, তো সে তখন থেকে কিন্তু শুভ মনে হচ্ছে। এবং বৃষ রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের নাম, খ্যাতি, পরিচিতি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট খুব হাই লেভেলে থাকবে। শুক্রকে আমরা যেহেতু খুব অ্যাক্টিভেটেড এবং খুব শুভভাবে পাচ্ছি রাশিস্থানে, সমাজে আপনাদের অ্যাকসেপ্টেন্স অনেক বাড়বে। ক্রিয়েটিভ লাইনে যারা কাজকর্ম করেন, ব্যবসা করেন বা পার্সোনাল প্রফেশনালি যে অ্যাক্টিভিটিগুলো করেন, সেখানে আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডেড যারা, তাদের ক্ষেত্রে খুব ভালো গ্রোথ হতে পারে, অনেক অপরচুনিটি আসতে পারে। হোটেল, ট্যুরিজম, কার, লাক্সারি, কমফোর্ট ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেই সব জায়গায়, ফ্যাশন ইন্ডাস্ট্রি, প্রসাধন সামগ্রী, এইসব জায়গায় যারা কোনো না কোনোভাবে কাজে ইঙ্গিত আছেন, এইসব কাজে এনগেজ আছেন এইসব সেক্টরে, তাদের কিন্তু কর্মে ভালো সাফল্য আসতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। শনি ট্রানজিটটা যদি দেখি বৃষ রাশির ক্ষেত্রে নবমভাবে, নবম দশমপতি থাকছে দশম গৃহে। শনি দশম ঘরে ট্রানজিট, শনির অ্যাকচুয়ালি ট্রানজিট সব থেকে ভালো যেগুলো ধরা হয় 3, 6, 11। তো এবং এখানে শনি কিন্তু খুব অ্যাক্টিভেটেড আছে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, যেটা বললাম যে কোনো সাইনে লাস্ট 1/3 পার্ট যেটা থাকে, মানে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে যখন ট্রানজিট করে শনি এবং চন্দ্র, তখন সবথেকে পাওয়ারফুল থাকে। এদের নেগেটিভ বা পজিটিভ ফল প্রদানের ক্ষমতা প্রদানের ক্ষেত্রে এরা কিন্তু খুব পাওয়ারফুল থাকে। তো শনি এখানে পাওয়ারফুল, হাই ইনফ্লুয়েন্সিয়াল প্ল্যানেট আপনাদের ক্ষেত্রে। কোথায়? নবম দশমের ক্ষেত্রে। খুব ভালো ট্রানজিট এটা নয়, তবে মোটামুটি যেহেতু রাশিপতি রাশিস্থানে আছে, মানে দশমপতি দশম গৃহে আছে, তো আপনাদের প্রফেশনের ক্ষেত্রে শনি কিন্তু খুব একটা নেগেটিভ ফল প্রদান করবে না। ধৈর্য, পেশেন্স লেভেল যদি ঠিকঠাক রাখেন তাহলে প্রফেশনাল ক্ষেত্রে ভালো গ্রোথ আনতে পারে এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, বুধকে দেখি, মার্কুরিকে দেখি, ট্রানজিট যেটা চলছে একাদশভাবে যে কোনো প্ল্যানেটের ট্রানজিটই শুভ ধরা হয়। এখানে বুধের ট্রানজিট থাকছে 10 তারিখ পর্যন্ত, মাফ করবেন 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পরে দ্বাদশে ট্রানজিট মার্কুরির ক্ষেত্রে, এরপরে দ্বাদশভাবে চলে আসবে। এই দ্বাদশভাবে মার্কুরি ট্রানজিটটা তখন অশুভ হবে, এতটা শুভ হবে না, তো কিছুটা নিউট্রাল হবে, কেননা কনভার্স বেদ হিসাবে দ্বাদশভাব সাপেক্ষে একাদশভাবে শনি থাকছে। শনি থাকার জন্য বুধের যে অশুভত্ব প্রদান কিছুটা টেন্ডেন্সি থাকতো ট্রানজিটের জন্য, দ্বাদশভাবে ট্রানজিটের জন্য, সেটা কিন্তু অনেকটা নিউট্রাল করবে। কনভার্স বেদ হিসাবে আমরা শনিকে পাচ্ছি দ্বাদশভাব সাপেক্ষে একাদশভাবে। তো দ্বাদশভাবে যখন মার্কুরি ট্রানজিট করবে তখন কিন্তু অশুভত্ব থেকে শুভত্ব ফল প্রদানের দিক থেকে আবার ভালো হতে পারে। কি করতে পারে? অর্থ বৃদ্ধির, আর্থিক গেন, মনিটারি গেনের জন্য এটা ভালো। পরিবারের বৃদ্ধি, পরিবারের কোনো বড় ইভেন্টের জন্য এটা ভালো। প্রোগ্রেস বিভিন্ন ক্ষেত্রে, আপনার সন্তানের বিভিন্ন ক্ষেত্রে প্রোগ্রেস ভালো হতে পারে, কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। লস অফ মানি অ্যান্ড হেভি এক্সপেন্ডিচার কিন্তু হতে পারে। কবে? 12 তারিখের পরে, যখন মার্কুরি যখন
বৃষ রাশির ক্ষেত্রে মার্করি যখন চলে আসবে দ্বাদশভাবে, এই সময় থেকে কিন্তু একটু এক্সপেন্ডিচারের পার্ট এবং লস অফ মানি হতে পারে, এই দিকে একটু কিন্তু কশাস থাকতে হবে। মার্সের ট্রানজিটটা যদি দেখি বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম এবং দ্বাদশপতি থাকছে একাদশভাবে পুরো মাসটায়, গুড ট্রানজিট নয়। বিজনেস, ম্যারেড লাইফের ক্ষেত্রে, নতুন পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু একটু চাপ তৈরি হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। মে মাসে চেষ্টা করুন নতুন কোনো জয়েন্ট ভেঞ্চার বা নতুন কোনো পার্টনার উদ্যোগ নিয়ে খুব অ্যাক্টিভলি এগিয়ে যাওয়া, একটু বিরত থাকুন, একটু ওয়েট করুন পরের মাসের জন্য, যখন মার্স ট্রানজিট হয়ে আসবে আপনার দ্বাদশভাবে, একাদশ ভাব থেকে বেরিয়ে যাবে, রাহুযুক্ত অবস্থা থেকে বেরিয়ে যাবে, তারপরে একটু চেষ্টা করুন। তো এই দিক থেকে কিন্তু বিজনেস বা ম্যারিড লাইফ বলুন, নতুন পার্টনারশিপ বলুন, এদিক থেকে বৃষ রাশির ক্ষেত্রে একটু চাপের জায়গা কিন্তু থাকছে। চলে আসবো আমরা নেক্সট রাশি মিথুন রাশির। মে মাসের কীরকম যেতে পারে, গ্রহগত ট্রানজিট যেরকম থাকছে সেই হিসাবে কী আইডিয়া পাওয়া যাচ্ছে, চলুন আমরা ডিসকাস করি। মিথুন রাশির ক্ষেত্রে নবমভাবে শনি ট্রানজিট করছে, দশমভাবে রাহু মঙ্গল পুরো মাসটাই থাকছে এবং বুধ এখানে 10 তারিখ পর্যন্ত দশমভাবে থাকছে। এরপর একাদশভাবে আমরা পাচ্ছি শুক্রকে ট্রানজিট করতে 14 তারিখ, মাফ করবেন 19 তারিখ পর্যন্ত, 19শে মে পর্যন্ত, এবং সূর্য এখানে 14 তারিখ পর্যন্ত ট্রানজিট করছে। মিথুন রাশির দ্বাদশভাবে কিন্তু 1 মে থেকে আমরা পাচ্ছি একটা বড় প্ল্যানেট বৃহস্পতিকে ট্রানজিট করতে, চতুর্থভাবে কেতু যেরকম আছে সেরকম ট্রানজিট করছে। তো মিথুন রাশির ক্ষেত্রে প্রথমে যেরকম দাঁড়াচ্ছে, রাশিপতি প্রথমে বুধকে যদি দেখি 10 তারিখ পর্যন্ত থাকছে দশমে, এটা শুভ ট্রানজিট, অসপিসিয়াস ট্রানজিট, কেননা বেদ হিসাবে আমরা অষ্টমভাবে কোনো প্ল্যানেটকে পাচ্ছি না, তো এটা অ্যাবসলিউট শুভত্ব প্রদান, ফল প্রদান করতে পারে, এরকম অবস্থায় ট্রানজিট করছে দশমভাবে। ট্রানজিটটা শুভ, কিন্তু দুটো ম্যালিফিক প্ল্যানেটের সঙ্গে কিন্তু কনজাংশন থাকছে, রাহু এবং মঙ্গল। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে। তো অ্যাবসলিউট শুভত্ব কিন্তু আসছে না, যেহেতু কনজাংক্টেড উইথ টু ম্যালিফিক প্ল্যানেটস, রাহু অ্যান্ড মার্সের সঙ্গে থাকছে। তথাপি শুভ ফল কিন্তু অনেকটা প্রদান করতে পারে 10 তারিখ পর্যন্ত, এবং এরপরে যে ট্রানজিটটা হবে একাদশভাবে সেটা আরেকটু পাওয়ারফুল। আপনার 10 তারিখের পর থেকে মিথুন রাশির ক্ষেত্রে আরেকটু ভালো সময়, বেটার সময় বলতে পারেন, কেননা আপনাদের রাশিপতি তখন একাদশভাবে ট্রানজিট করবে। কিন্তু দ্বাদশে বেদ বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আবার বৃহস্পতির, বলছে যে একাদশভাবে বৃহস্পতির ট্রানজিট শুভ ধরা হয়, কিন্তু যদি দ্বাদশে কোনো প্ল্যানেট যদি না থাকে আদার দ্যান চন্দ্র, মুন যদি না থাকে, তাহলে বেদ তৈরি হবে না, বাঁধা তৈরি হবে না। কিন্তু বাঁধা হিসাবে বৃহস্পতি থাকছে, বৃহস্পতি ট্রানজিট করছে দ্বাদশভাবে। তো শুভ ফল প্রদানের যে ক্যাপেবিলিটি, যে ক্ষমতা আপনার রাশিপতি, সেটা কিছুটা হলেও কিন্তু কমে থাকবে। তো শরীর স্বাস্থ্য এবং মানসিক চাপ, স্ট্রেংথ, উদ্যম, এগুলোর ক্ষেত্রে মোটামুটি ঠিক থাকার কথা। যদি দ্বাদশভাবে বৃহস্পতি না থাকতো, বেদ হিসাবে না থাকতো, আর একটু ভালো হতো অন্যান্য দিক থেকে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় চিন্তার কোনো কারণ নেই, কিন্তু একটু চাপ থাকবে ধরে নিতে পারেন। মঙ্গলের ট্রানজিটটা যদি দেখি মিথুন রাশির ক্ষেত্রে 10 তারিখের পরে একাদশভাবে ট্রানজিট, 10 তারিখের পরে যে ট্রানজিটটা সেটা শুভ, স্বক্ষেত্রী অবস্থায় একাদশপতি একাদশভাবে থাকবে, মঙ্গল ট্রানজিট করবে স্বক্ষেত্রী অবস্থায়, খুব পাওয়ারফুল ট্রানজিট হবে। এবং এটা ধরতে পারেন আপনাদের ইচ্ছা পূরণের দিক থেকে, আর্থিক গেন, মানিটারি গেন দিক থেকে এই ট্রানজিটটা দারুণ হেল্পফুল হতে পারে। গেন অফ মানি হতে পারে, হেল্পফুল গেন অফ হ্যাপিনেস, ইচ্ছা পূরণ এবং কোনো প্রতিযোগিতায় সফলতা লাভ, এক্ষেত্রে দারুণভাবে হেল্পফুল হতে পারে মঙ্গল মিথুন রাশির ক্ষেত্রে, যে ট্রানজিটটা হবে 10 তারিখের পর থেকে। এবং আপনাদের যে কোনো ধরনের প্ল্যানিং, কাজকর্মে ইনার পাওয়ার এবং স্ট্যামিনা যেহেতু হাই লেভেলে থাকবে, তো আপনাদের সাকসেস রেটটা কিন্তু কিছুটা হলেও 12 তারিখের পর থেকে আপনাদের কিন্তু অনেকটা হাই করতে হেল্প করবে কে, মঙ্গলের ট্রানজিটটা। আবার লগ্নপতি যদি দেখি বুধের ট্রানজিটের, বুধের আর একটা ব্যাপার যদি দেখি, দশম একাদশে যে গোচর, সেটা
মোটামুটি ঠিক আছে। যেটা বললাম 10 তারিখের পর থেকে আপনার যে একাদশের ট্রানজিট, সেটা আপনার হ্যাপিনেস আনতে পারে, অনেক ক্ষেত্রে ভালো এনজয়মেন্টের জন্য স্কোপ তৈরি করতে পারে, একাদশে হেল্পফুল হতে পারে, এক্সট্রা মানি আর্থিকভাবে কিছুটা লাভ ওঠানোর ক্ষেত্রে এই ট্রানজিটটা দারুণ হেল্পফুল হতে পারে আপনার রাশিপতির যে ট্রানজিট হবে। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটটা যদি দেখি, দ্বাদশভাবে থাকছে 7 ঘর এবং 10 ঘর, সপ্তম এবং দশম ঘরের লর্ড হচ্ছে বৃহস্পতি। মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে গোচর করবে। শুভ গোচর নয় এটা, অ্যাকচুয়ালি দ্বাদশভাবে যখন বৃহস্পতি গোচর করে শুভ ধরা হয় না, ট্রানজিটটা খুব শুভ নয়, খুব শুভ ফল দেবে এরকম কিন্তু নয়। তবে একটা ক্লাসিক থিওরি আছে যেখানে বলছে কনভার্স বেধা, মানে কনভার্স বেধা একটা কনসেপ্ট আছে, সেখানে বলছে বৃহস্পতি দ্বাদশে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, শুভগোচর নয়, অ্যাডভার্স যে ইনফ্লুয়েন্স কমে যেতে পারে যদি দ্বাদশ ভাব সাপেক্ষে একাদশভাবে কোনো প্ল্যানেট বেদ হিসাবে ট্রানজিট করে। তো দ্বাদশ ভাব সাপেক্ষে একাদশভাবে আমরা পাচ্ছি রাহুকে, মঙ্গলকে পাচ্ছি। তো এর ফলে কি হচ্ছে, বৃহস্পতির অশুভত্ব কিছুটা ফল প্রদানের ক্ষমতা বা কার্যকারিতা কিছুটা নিউট্রাল বা নালিফাইড করবে। তো এটা একটা ভালো ব্যাপার। তার মানে আমরা যে ইভিল ট্রানজিট যেটা বৃহস্পতির হচ্ছিল, দাঁড়াচ্ছিল, আমরা ক্লাসিক থিওরি অফ অ্যাডভার্স বেদ বা কনভার্স বেদ যে কনসেপ্ট আছে ট্রানজিটের, আপনারা ভালো ভালো বুকসে এগুলো ডিটেলসে পড়ে নিতে পারেন। সেখান থেকে দাঁড়াচ্ছে যে এই অশুভত্বটা ইভিল ট্রানজিটটা গুড ট্রানজিটে আমরা কনভার্ট হতে দেখছি। তো মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটটা সেই দিক থেকে কিন্তু ভালো ট্রানজিট বলতে পারেন। এইভাবে দাঁড়াচ্ছে, মানে ইভিল রেজাল্ট দেওয়ার থেকে সেটা আবার উল্টো রেজাল্ট, ভালো ফল দেওয়ার দিকে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে। কি বাড়বে? সাহস বাড়বে, নলেজ লেভেল, আপনার নলেজ লেভেল, উইজডম লেভেল বৃদ্ধির মাধ্যমে আপনাকে সাহস প্রদান করবে, যে কোনো কাজে ভরসা দেবে, বিজনেস পার্টে ভালো গ্রোথ আনতে, ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে, ভালোভাবে বিজনেস এক্সিকিউট করতে পারবেন, মার্কেটিং বলুন বা কোনো প্রপার ডিসিশন নেওয়ার জন্য, ওয়াইজ ডিসিশন নেওয়ার জন্য আপনার বিজনেসে ভালো ফ্রুটফুল গ্রোথ হতে পারে, ভালো পার্টনার আপনার লাইফে আসতে পারে যে আপনার সহযোগী হিসাবে বিজনেসে বা আপনার প্রফেশনাল ক্ষেত্রে দারুণ আপনাকে হেল্প প্রদান করবে, এরকম একটা সিচুয়েশন আসতে পারে। জব কেরিয়ারের ক্ষেত্রে অনেক প্রোগ্রেস আনবে বা স্কোপ তৈরি করতে পারবে। যদি আপনি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করেন তাহলে অনেকটা স্কোপ পাবেন ভালো প্রোগ্রেস করার। যারা জব করেন, ওয়ার্ক প্লেসে কিন্তু একটু চ্যালেঞ্জ থাকবে পুরো মাসটায়, কিন্তু স্কোপ তৈরি হবে। বিভিন্ন স্কোপের জন্য আপনার জবে উন্নতি করার স্কোপ কিন্তু আপনার তৈরি হবে, অপরচুনিটি অনেকটা ক্রিয়েট হবে। সূর্যের ট্রানজিটটা যদি দেখি, মিথুন রাশি সাপেক্ষে সূর্য তৃতীয়পতি, 14 মে পর্যন্ত ট্রানজিট। যেহেতু সূর্য একাদশভাবে ট্রানজিট করবে, উচ্চস্থ গৃহে ট্রানজিট করবে, তো এটা ভালো ট্রানজিট। ছোটোখাটো ট্যুরের মাধ্যমে বা ভ্রমণের মাধ্যমে মানিটারি গেন হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, চান্স থাকছে অনেকটা। কবে পর্যন্ত? 14 মে পর্যন্ত। মিথুন রাশির ক্ষেত্রে শনির ট্রানজিটটা যদি আমরা দেখি, শনি ট্রানজিট করছে অষ্টমপতি, নবমপতি, নবমভাবে স্বগৃহ অবস্থায়, স্বক্ষেত্রীয় অবস্থায় ট্রানজিট করছে। শনি যেহেতু 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে ট্রানজিট করছে, খুব পাওয়ারফুল, কিন্তু খুব অ্যাক্টিভেটেড স্বক্ষেত্রী, কিন্তু ট্রানজিটটা নবমভাবে ট্রানজিট, শনির ট্রানজিটটা খুব শুভ ফল প্রদান করে এটা ধরা হয় না। কিন্তু স্বক্ষেত্রীয় অবস্থায় যখন আছে তখন নেগেটিভ ফল প্রদানের থেকে নেগেটিভ ফল প্রদান একটু কম করবে, মানে কম হানিকারক বলতে পারেন। ভাগ্যের দিক থেকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু কম হানি পৌঁছবে। যদি লেগে থাকেন তাহলে আপনি ভাগ্যের সাপোর্ট আদায় করে নিতে পারবেন। তবে একটু হার্ডশিপ থাকবে, যে কোনো ব্যাপারে ফল প্রাপ্তির ক্ষেত্রে একটু হার্ডশিপ থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও একটু বেগ পেতে হতে পারে, একটু লেগে থেকে একটু হার্ডশিপের মধ্য দিয়ে সাকসেস হবে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট যদি দেখি, পঞ্চমপতি ট্রানজিট করছে আপনার
একাদশভাবে এবং পরে দ্বাদশভাবে, 19 তারিখ পর্যন্ত একাদশভাবে। তো এটা শুভ গোচর, ভালো। কেননা বলছে ষষ্ঠভাবে আমরা কোনো প্ল্যানেটকে বেদ হিসাবে এই অবস্ট্রাকশন ক্রিয়েট করতে দেখছি না, ষষ্ঠ ভাবটা খালি আছে। তার মানে একাদশভাবে শুক্রের ট্রানজিটটা শুভ ধরতে পারেন। এবং দ্বাদশভাবে যখন ট্রানজিট করবে 19 মের পরে, তখনও কিন্তু শুভ, কেননা বেদ হিসাবে তৃতীয়ভাবে কোনো প্ল্যানেটকে আমরা কিন্তু পাচ্ছি না, সেকেন্ডটাও খালি আছে, কোনো প্ল্যানেট ট্রানজিট করছে না, কোনো প্ল্যানেট বাধা তৈরি করছে না, অ্যাবসলিউট ক্লিয়ার আছে। শুক্রের জন্য একাদশভাবে যত দিন থাকছে ততদিন, এবং 19 তারিখের পরে দ্বাদশভাবে ভালো ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি। সন্তানের প্রোগ্রেসের জন্য ভালো। ট্যালেন্ট নির্ভর কাজকর্ম যারা করেন, ক্রিয়েটিভ যারা, তাদের স্বপ্ন পূরণে কিন্তু সহায়ক হতে পারে শুক্রের ট্রানজিটটা, টিল কবে? 19 মে পর্যন্ত। স্পেকুলেটিভ কিছু গেন আপনারা প্রাপ্ত হতে পারেন মিথুন রাশির যারা আছেন এই শুক্রের ট্রানজিটের জন্য, শুভ গোচরের জন্য। শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে গেন হতে পারে। ভালো সময় অবশ্যই 19 মে পর্যন্ত। প্রেম রোম্যান্সের ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জন্য ভালোই মনে হচ্ছে। ফান্ডামেন্টাল এডুকেশন, যেগুলো হায়ার স্টাডিজ বলছি না, ফান্ডামেন্টাল এডুকেশন আপ টু গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত যে কোনো এডুকেশনে ভালো প্রোগ্রেস দিতে পারে। তবে মেন্টাল ডিস্ট্রেস কম বেশি কিন্তু একটু থাকবে আপনাদের, বিশেষ করে 19 মের পর থেকে। তবে মানিটারি গেনের দিক থেকে এই শুক্র কিন্তু দারুণভাবে লাভবান করতে পারে। দ্বাদশে স্বক্ষেত্রী হয়ে যখন গোচর করবে, তখন আপনার ওয়েলথ জেনারেশনের জন্য, সম্পদ সৃষ্টি ক্ষেত্রে বা সম্পদ বাড়াতে নতুন নতুন দিশা আপনাকে দেখাতে পারে এই শুক্রের ট্রানজিট। নতুন দিশা দেখাতে পারে সম্পদ, ওয়েলথ আরও কীভাবে আপনার বাড়াবেন, স্থাবর অস্থাবর সম্পত্তি, তার নতুন দিশা আপনাকে দেখাতে পারে 19 তারিখের পর থেকে। মাসের বাকি পিরিয়ডটা যে ট্রানজিট করবে শুক্র। রাহু কেতুকে যদি দেখি মিথুন রাশি সাপেক্ষে দশমে কম পাওয়ারফুল, কেননা এখানে মঙ্গল খুব অ্যাক্টিভ আছে। দশমভাবে যদি দেখি, দুটো প্ল্যানেট মিথুন রাশির ক্ষেত্রে দশমভাবে ট্রানজিট পুরো মাসটাই করবে। এক হচ্ছে রাহু, সেকেন্ড হচ্ছে মার্স। এখানে রাহু এবং মার্সের মধ্যে মার্স কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ পাওয়ারফুল, কেননা মঙ্গল এখানে ট্রানজিট যে করছে 10 ডিগ্রির মধ্যে ট্রানজিট করলে সব থেকে পাওয়ারফুল থাকে মঙ্গল এবং রবি। তো মঙ্গল এখানে 6 ডিগ্রি 23 মিনিটে ট্রানজিট করছে, মঙ্গল খুব পাওয়ারফুল। সুতরাং যে প্ল্যানেটটা পাওয়ারফুল আছে তার কারকতায় বেশি থাকবে। রাহু কেতুর যে নেগেটিভ ফল প্রদানের ক্ষমতা যে সেটা অনেকটাই নিউট্রাল করে দেবে মার্সের ট্রানজিট। এবং মঙ্গলের যে ট্রানজিটের যে ব্যাপারগুলো আছে সেটা আমরা আগেই আলোচনা করলাম। ওখান থেকে আপনারা মঙ্গলের ট্রানজিটের জন্য কি কি সুবিধা বা কোন কোন জায়গায় আপনাদের সফলতা আসতে পারে ডিটেলসে আগে আলোচনা করে নিয়েছি। তো মিথুন রাশির জন্য বেশ ভালো মনে হচ্ছে, খুব একটা খারাপ কিন্তু দাঁড়াচ্ছে না। নেক্সট আমরা আলোচনা করব কর্কট রাশির মে মাসের রাশিফল। কর্কট রাশির ক্ষেত্রে যদি প্ল্যানেটারি ট্রানজিটগুলো আমরা দেখি, তাহলে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, অষ্টমভাবে আমরা পাচ্ছি শনিকে, নবমভাবে 3টে প্ল্যানেট থাকছে, মঙ্গল এবং রাহু পুরো মাসটা, বুধ থাকছে 10 তারিখ পর্যন্ত, এরপরে দশমভাবে ট্রানজিট করবে। দশমভাবে শুক্র এবং সূর্য ট্রানজিট করবে। সূর্য থাকছে এখানে 14 তারিখ পর্যন্ত এবং শুক্র 19 তারিখ পর্যন্ত আপনার দশমভাবে ট্রানজিট করবে। এরপরে একাদশভাবে যাবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে একাদশভাবে পাচ্ছি আমরা 1 মে থেকেই পাচ্ছি বৃহস্পতিকে, এবং তৃতীয়ভাবে কেতু থাকছে। তো এরকম ক্ষেত্রে কর্কট রাশির জন্য প্রথমেই আমরা ইভেন্টটা দেখব একাদশভাবে বৃহস্পতির যে ট্রানজিটটা চলবে 1 বছর ধরে, মে মাস থেকে শুরু হলো। এই ট্রানজিটটা একাদশভাবে যে কোনো প্ল্যানেটের ট্রানজিট শুভ ধরা হয়, প্রোভাইডেড যদি কোনো অষ্টমভাবে যদি কোনো প্ল্যানেট বেদ তৈরি না করে থাকে। তো কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমভাবে আমরা শনিকে পাচ্ছি। তো বৃহস্পতি একাদশভাবে যে শুভত্ব সেটা কিছুটা কিন্তু বেদ তৈরি করলো, মানে অবস্ট্রাকশন ক্রিয়েট করলো কে? শনি অষ্টমে বেদ হিসাবে থাকার জন্য। তো শুভ ফল প্রদানের ক্ষমতা কিন্তু কমে গেল, অনেকটা ধরে নিতে পারেন। অর্থাৎ হ্যাপিনেস, একাদশভাবে বৃহস্পতি থাকা মানে হ্যাপিনেস, গেইন অফ মানি, সন্তানের প্রোগ্রেস,
এইগুলো একটু কমে একটু মিডিয়াম স্ট্যান্ডার্ড বলতে পারেন, বা অতটা শুভত্ব থাকলো না। ভালো বলতে পারেন 19 তারিখের পরে সূর্য যখন ট্রানজিট করে আসবে একাদশভাবে, এবং শুক্র যখন সক্ষেত্রী হয়ে 19 তারিখের পরে এখানে ট্রানজিট করবে, তখন কিছুটা শুভত্ব আপনারা দেখতে পাবেন। কোন দিক থেকে? আয় বাড়বে আপনাদের তখন, মানে ধরে নিন সেকেন্ড অর্ধ থেকে আপনাদের মাতা, ভূমি, ল্যান্ড প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলোতে ভালো ইভেন্ট হতে পারে, ভালো সাকসেস আসতে পারে, হ্যাপিনেস বাড়বে। সোশ্যাল সার্কেলে বন্ধুবান্ধব থেকে নানা রকম হেল্প কোঅপারেশন বাড়তে পারে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটটা যদি দেখি, নবমভাবে মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কারক প্ল্যানেট, পঞ্চম এবং দশমপতি কারক গ্রহ। মঙ্গল দশমে গোচর, খুব শুভ বা অশুভ দুটোই কিন্তু নয়। ট্রানজিট ওয়াইজ খুব অশুভত্ব প্রদান করে নবমভাবে, বা খুব শুভত্ব প্রদান করে, এরকম আমরা কোথাও পাচ্ছি না, দেখি না। তো মোটামুটি এটা ঠিক আছে, দুটোই নয়। কিন্তু রাহুযুক্ত ম্যালিফিক প্ল্যানেটযুক্ত মঙ্গল কিন্তু নেগেটিভ ফল প্রদান একটু বেশি দিতে পারে। মঙ্গল এখানে যে ডিগ্রিতে ট্রানজিট করছে, মঙ্গল এবং সূর্য যদি 10 ডিগ্রির মধ্যে কোনো সাইনে ট্রানজিট করায়, তাহলে ধরবেন কিন্তু খুব পাওয়ারফুল এবং অ্যাক্টিভেটেড থাকে। ট্রানজিটে শুভ এবং অশুভ ফল যেটাই দেওয়ার কথা, সেটা কিন্তু খুব অ্যাক্টিভলি দেয়, খুব পাওয়ারফুল থাকে। তো এখানে মঙ্গলকে আমরা খুব শুভ বা খুব অশুভভাবে পাচ্ছি না নবমভাবে, তো কিন্তু খুব অ্যাক্টিভ থাকছে। কোথায়? জব, কর্মের ক্ষেত্রে যারা চাকরি করেন, জবের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আসতে পারে। সন্তানের প্রোগ্রেসের ক্ষেত্রেও কিন্তু একটু কম বেশি স্ট্রাগল থাকবে, হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এবং স্বাস্থ্যের দিক থেকে কম বেশি একটু হানি পৌঁছতে পারে। এটা এই ট্রানজিট অনুযায়ী কিছুটা কিন্তু দেখাচ্ছে। তো এই ব্যাপারে আপনাদের একটু কসাস থাকতে হবে, ফোকাস রাখতে হবে, যাতে করে এই এরিয়াগুলো ফোকাসের বাইরে চলে না যায়। এই জায়গাগুলো একটু হাই অ্যালার্ট নিয়ে আপনাদের হ্যান্ডেল করতে হবে মে মাসে। কর্কট রাশির ক্ষেত্রে বুধের ট্রানজিটটা যদি দেখি, নবমে গোচর, বুধের গোচর খুব শুভ নয়। নবমে বুধ গোচর করলে শাস্ত্র বলছে, ক্লাসিকগুলো বলছে, ক্লাসিক বুকসগুলোতে বলছে যে নবমে বুধ যখন গোচর করে তখন স্বাস্থ্য খারাপের আশঙ্কা থাকে, মনিটারি লস হতে পারে। এগুলো শাস্ত্রে আমাদের বলছে। তবে 10th মের পরে দশমভাবে গোচর হচ্ছে, বুধ যখন ট্রানজিট করে চলে যাবে, এবং অষ্টমে কোনো বেদ পাচ্ছি না আমরা। অষ্টম ভাবটা দশম ভাব সাপেক্ষে যে অষ্টম ভাব, সেটা খালি থাকছে, বেদ হিসাবে কোনো প্ল্যানেট অবস্ট্রাকশন ক্রিয়েট করছে না। তো 10 তারিখের পর থেকে কিন্তু আপনার হ্যাপিনেস বাড়বে, বিভিন্ন কারণের ভালো ভালো এনজয়মেন্ট করার সুযোগ পাবেন, কিছু ভালো ইভেন্ট ঘটতে পারে, হ্যাপিনেস বাড়বে, শর্ট ট্যুরের সম্ভাবনা বাড়তে পারে, ট্র্যাভেলের স্কোপ বাড়বে, আপনার ভালো ডেভেলপমেন্ট হতে পারে। যদি কোনো স্কিল বাড়ানোর কোনো কোর্স করেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজের কিছু করেন, তো এর জন্য খুব ভালো সময় হতে পারে। সেবামূলক কাজকর্মের প্ল্যাটফর্মে যে ডোমেনে যারা কাজ করেন, ডক্টর, নার্স বা যে কোনোভাবে যে কেউ এনগেজ যারা আছেন, কেউ অ্যাম্বুলেন্স চালান বা অন্য কোনোভাবে, কেউ এনজিওর কোনো অ্যাক্টিভিটিতে এনগেজ আছেন, এইভাবেও যেভাবেই সেবামূলক যে কোনো কাজকর্মে যারা এনগেজ আছেন, তাদের জন্য খুব ভালো ফল প্রদান করতে পারে। কর্কট রাশির জন্য মে মাসে সূর্যের গোচর বেশ ভালোই থাকছে, ধরতে পারেন। আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি দশমে ট্রানজিট সূর্য শুভ ধরা হয়, আয় বৃদ্ধিতে দারুণ হেল্পফুল। টিল 14th মে পর্যন্ত আপনাদের আয়ের দিক থেকে কম বেশি ভালো সুযোগ তৈরি হতে পারে। ফ্যামিলির ওভারঅল ফ্যামিলি প্রোগ্রেসের জন্য ভালো, আয় বৃদ্ধির জন্য ভালো, ওভারঅল ভালো দেখাচ্ছে। ফাইন্যান্সটা ওভারঅলভাবে বাকি প্ল্যানেটগুলোও যদি ট্রানজিটটাও দেখে নিই, কর্কট রাশির জন্য ফাইন্যান্সের পার্টটা বেশ স্ট্রং মনে হচ্ছে। শনির যদি ব্যাপারটা দেখি, রাশি হিসাবে যেহেতু এই ভিডিওটা তৈরি করেছি, তো আপনাদের শনির ঢাইয়া চলছে অষ্টমে। ডিগ্রি ওয়াইজ কিন্তু শনি যে ডিগ্রিতে আছে, 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে অবস্থান আছে, শনি খুব পাওয়ারফুল আছে। তো এবং একটু নেগেটিভ ফল প্রদানের যে ইভিল এফেক্ট অফ প্ল্যানেট শনির, সেটাই কিন্তু একটু বেশি মনে হচ্ছে। কোন দিক থেকে? দাম্পত্য জীবনে, বৈবাহিক লাইফের ক্ষেত্রে আপনাদের খুব একটা ভালো ট্রানজিট নয় শনির যে ট্রানজিটটা চলছে। ব্যবসার ক্ষেত্রে সাময়িকভাবে স্যাটিসফ্যাক্টরি গেন কিন্তু একটু পোস্টপন্ড রাখবে, একটু ডিলে করবে, স্যাটিসফ্যাক্টরি গেন হবে না এরকম মনে হচ্ছে।
তবে বিভিন্ন ব্যাপারে আপনাদের কিন্তু থটের অনেক চেঞ্জ আসবে, মনের অনেক চেঞ্জ আসবে, ট্রান্সফরমেশন আসবে লাইফে। অনেক পুরনো কনসেপ্ট চেঞ্জ করে নতুন ধরনের কনসেপ্ট নিয়ে বিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং এই প্ল্যানগুলো আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার দিকে আপনার নজর থাকবে, সেটা ভালো। স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, গুপ্তবিদ্যা, এই দিকে আপনাদের আকর্ষণগুলো বাড়বে। তো বিভিন্ন কারণে অষ্টমে শনি থাকার জন্য টেনশন কিন্তু বাড়বে, এবং একটু শত্রুতা কিন্তু আপনাদের বাড়বে। এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। শত্রুতা এবং শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু একটু দেখাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, এবং শারীরিক মানসিক যন্ত্রণা কিন্তু আপনাদের একটু বাড়বে। নেগেটিভ আমি বলতে চাই না, তাও গোচর যেরকম ট্রানজিট ক্লাসিক বুকসগুলো যেরকম ইন্ডিকেশন দিয়ে গেছে, সেগুলো তো আমাকে তুলে ধরতেই হয়। তো এগুলো যদি জেনে রাখেন তাহলে আপনাদের সিচুয়েশানগুলো হ্যান্ডেল করতে অনেকটা সুবিধা হতে পারে। এই দিক থেকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাহু কেতুর ট্রানজিটটা যদি দেখি, রাহু কিন্তু আর একটা ইস্যু তৈরি করে রেখেছে। নবমে রাহুর ট্রানজিটটা খুব শুভ কিন্তু ধরা হয় না। নবমে রাহুর ট্রানজিট যেটা বলছে ক্লাসিকগুলো থেকে, শাস্ত্রে যেটা বলছে যে ইনক্লিনেশন টু ইন্ডালজ ইন সিনফুল অ্যাক্টস, মানে অসামাজিক কাজ বা যেগুলো সিনফুল অ্যাক্টিভিটি, সেই ধরনের কাজে ইনক্লাইন্ড হয়ে যাওয়া বা প্রশ্রয় দেওয়ার মতো একটা এনার্জি মনের মধ্যে চলে আসতে পারে রাহু যে ট্রানজিটটা চলছে কর্কট রাশির ক্ষেত্রে নবমভাবে। এবং শনির, তবে যেহেতু পাশেই শনি আছে, রাহু আছে নবমে, শনি আছে অষ্টমে, ট্রানজিট করছে, এবং অনেকটাই ডিগ্রিগতভাবে রাহুর কাছাকাছি আছে, অনেকটা কন্ট্রোল করবে। শনি হচ্ছে রাহুর মাস্টার, মানে হচ্ছে শনি অনেকটা এই ব্যাপারটা কন্ট্রোল করবে। তো প্রত্যেকটা প্ল্যানেটের ট্রানজিট থেকে এরকমই দাঁড়াচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে মে মাস। আশা করি এই আলোচনা, 4টে রাশির আমরা আলোচনা করলাম, আপনাদের এটা একটা কর্কট রাশির ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, অষ্টমভাবে আমরা পাচ্ছি শনিকে, নবমভাবে 3টে প্ল্যানেট থাকছে, মঙ্গল এবং রাহু পুরো মাসটা, বুধ থাকছে 10 তারিখ পর্যন্ত, এরপরে দশমভাবে ট্রানজিট করবে। দশমভাবে শুক্র এবং সূর্য ট্রানজিট করবে। সূর্য থাকছে এখানে 14 তারিখ পর্যন্ত, এবং শুক্র 19 তারিখ পর্যন্ত আপনার দশমভাবে ট্রানজিট করবে। এরপরে একাদশভাবে যাবে, এবং কর্কট রাশির ক্ষেত্রে একাদশভাবে পাচ্ছি আমরা 1 মে থেকেই পাচ্ছি বৃহস্পতিকে, এবং তৃতীয়ভাবে কেতু থাকছে। তো এরকম ক্ষেত্রে কর্কট রাশির জন্য প্রথমেই আমরা ইভেন্টটা দেখব একাদশভাবে বৃহস্পতির যে ট্রানজিটটা চলবে 1 বছর ধরে, মে মাস থেকে শুরু হলো। এই ট্রানজিটটা একাদশভাবে যে কোনো প্ল্যানেটের ট্রানজিট শুভ ধরা হয়, প্রোভাইডেড যদি কোনো অষ্টমভাবে যদি কোনো প্ল্যানেট বেদ তৈরি না করে থাকে। তো কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমভাবে আমরা শনিকে পাচ্ছি। তো বৃহস্পতি একাদশভাবে যে শুভত্ব, সেটা কিছুটা কিন্তু বেদ তৈরি করলো, মানে অবস্ট্রাকশন ক্রিয়েট করলো কে? শনি অষ্টমে বেদ হিসাবে থাকার জন্য। তো শুভ ফল প্রদানের ক্ষমতা কিন্তু কমে গেল, অনেকটা ধরে নিতে পারেন। অর্থাৎ হ্যাপিনেস, একাদশভাবে বৃহস্পতি থাকা মানে হ্যাপিনেস, গেইন অফ মানি, সন্তানের প্রোগ্রেস, এইগুলো একটু কমে একটু মিডিয়াম স্ট্যান্ডার্ড বলতে পারেন, বা অতটা শুভত্ব থাকলো না, ভালো বলতে পারেন। 19 তারিখের পরে সূর্য যখন ট্রানজিট করে আসবে একাদশভাবে, এবং শুক্র যখন সক্ষেত্রী হয়ে 19 তারিখের পরে এখানে ট্রানজিট করবে, তখন কিছুটা শুভত্ব আপনারা দেখতে পাবেন। কোন দিক থেকে? আয় বাড়বে আপনাদের তখন, মানে ধরে নিন সেকেন্ড অর্ধ থেকে আপনাদের মাতা, ভূমি, ল্যান্ড প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলোতে ভালো ইভেন্ট হতে পারে, ভালো সাকসেস আসতে পারে, হ্যাপিনেস বাড়বে। সোশ্যাল সার্কেলে বন্ধুবান্ধব থেকে নানা রকম হেল্প কোঅপারেশন বাড়তে পারে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটটা যদি দেখি, নবমভাবে মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কারক প্ল্যানেট, পঞ্চম এবং দশমপতি কারক গ্রহ। মঙ্গল দশমে গোচর খুব শুভ বা অশুভ দুটোই কিন্তু নয়। ট্রানজিট ওয়াইজ খুব অশুভত্ব প্রদান করে নবমভাবে, বা খুব শুভত্ব প্রদান করে, এরকম আমরা কোথাও পাচ্ছি না, দেখি না। তো মোটামুটি এটা ঠিক আছে, দুটোই নয়।
কিন্তু রাহুযুক্ত ম্যালিফিক প্ল্যানেটযুক্ত মঙ্গল কিন্তু নেগেটিভ ফল প্রদান একটু বেশি দিতে পারে। মঙ্গল এখানে যে ডিগ্রিতে ট্রানজিট করছে, মঙ্গল এবং সূর্য যদি 10 ডিগ্রির মধ্যে কোনো সাইনে ট্রানজিট করায় তাহলে ধরবেন কিন্তু খুব পাওয়ারফুল এবং অ্যাক্টিভেটেড থাকে। ট্রানজিটে শুভ এবং অশুভ ফল যেটাই দেওয়ার কথা সেটা কিন্তু খুব অ্যাক্টিভলি দেয়, খুব পাওয়ারফুল থাকে। তো এখানে মঙ্গলকে আমরা খুব শুভ বা খুব অশুভভাবে পাচ্ছি না নবমভাবে, তো কিন্তু খুব অ্যাক্টিভ থাকছে। কোথায়? জব, কর্মের ক্ষেত্রে যারা চাকরি করেন, জবের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আসতে পারে। সন্তানের প্রোগ্রেসের ক্ষেত্রেও কিন্তু একটু কম বেশি স্ট্রাগল থাকবে, হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এবং স্বাস্থ্যের দিক থেকে কম বেশি একটু হানি পৌঁছতে পারে। এটা এই ট্রানজিট অনুযায়ী কিছুটা কিন্তু দেখাচ্ছে। তো এই ব্যাপারে আপনাদের একটু কসাস থাকতে হবে, ফোকাস রাখতে হবে যাতে করে এই এরিয়াগুলো ফোকাসের বাইরে চলে না যায়। এই জায়গাগুলো একটু হাই অ্যালার্ট নিয়ে আপনাদের হ্যান্ডেল করতে হবে মে মাসে। কর্কট রাশির ক্ষেত্রে বুধের ট্রানজিটটা যদি দেখি, নবমে গোচর, বুধের গোচর খুব শুভ নয়। নবমে বুধ গোচর করলে শাস্ত্র বলছে, ক্লাসিকগুলো বলছে, ক্লাসিক বুকসগুলোতে বলছে যে নবমে বুধ যখন গোচর করে তখন স্বাস্থ্য খারাপের আশঙ্কা থাকে, মনিটারি লস হতে পারে। এগুলো শাস্ত্রে আমাদের বলছে। তবে 10th মের পরে দশমভাবে গোচর হচ্ছে, বুধ যখন ট্রানজিট করে চলে যাবে, এবং অষ্টমে কোনো বেদ পাচ্ছি না আমরা। অষ্টম ভাবটা দশম ভাব সাপেক্ষে যে অষ্টম ভাব সেটা খালি থাকছে, বেদ হিসাবে কোনো প্ল্যানেট অবস্ট্রাকশন ক্রিয়েট করছে না। তো 10 তারিখের পর থেকে কিন্তু আপনার হ্যাপিনেস বাড়বে, বিভিন্ন কারণের ভালো ভালো এনজয়মেন্ট করার সুযোগ পাবেন, কিছু ভালো ইভেন্ট ঘটতে পারে, হ্যাপিনেস বাড়বে, শর্ট ট্যুরের সম্ভাবনা বাড়তে পারে, ট্র্যাভেলের স্কোপ বাড়বে, আপনার ভালো ডেভেলপমেন্ট হতে পারে। যদি কোনো স্কিল বাড়ানোর কোনো কোর্স করেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজের কিছু করেন, তো এর জন্য খুব ভালো সময় হতে পারে। সেবামূলক কাজকর্মের প্ল্যাটফর্মে যে ডোমেনে যারা কাজ করেন, ডক্টর, নার্স বা যে কোনোভাবে যে কেউ এনগেজ যারা আছেন, কেউ অ্যাম্বুলেন্স চালান বা অন্য কোনোভাবে, কেউ এনজিওর কোনো অ্যাক্টিভিটিতে এনগেজ আছেন, এইভাবেও যেভাবেই সেবামূলক যে কোনো কাজকর্মে যারা এনগেজ আছেন তাদের জন্য খুব ভালো ফল প্রদান করতে পারে। কর্কট রাশির জন্য মে মাসে সূর্যের গোচর বেশ ভালোই থাকছে ধরতে পারেন। আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি দশমে ট্রানজিট সূর্য শুভ ধরা হয়, আয় বৃদ্ধিতে দারুণ হেল্পফুল। টিল 14th মে পর্যন্ত আপনাদের আয়ের দিক থেকে কম বেশি ভালো সুযোগ তৈরি হতে পারে। ফ্যামিলির ওভারঅল ফ্যামিলি প্রোগ্রেসের জন্য ভালো, আয় বৃদ্ধির জন্য ভালো, ওভারঅল ভালো দেখাচ্ছে। ফাইন্যান্সটা ওভারঅলভাবে বাকি প্ল্যানেটগুলোও যদি ট্রানজিটটাও দেখে নিই, কর্কট রাশির জন্য ফাইন্যান্সের পার্টটা বেশ স্ট্রং মনে হচ্ছে। শনির যদি ব্যাপারটা দেখি, রাশি হিসাবে যেহেতু এই ভিডিওটা তৈরি করেছি, তো আপনাদের শনির ঢাইয়া চলছে অষ্টমে। ডিগ্রি ওয়াইজ কিন্তু শনি যে ডিগ্রিতে আছে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে অবস্থান আছে, শনি খুব পাওয়ারফুল আছে। তো এবং একটু নেগেটিভ ফল প্রদানের যে ইভিল এফেক্ট অফ প্ল্যানেট শনির, সেটাই কিন্তু একটু বেশি মনে হচ্ছে। কোন দিক থেকে? দাম্পত্য জীবনে, বৈবাহিক লাইফের ক্ষেত্রে আপনাদের খুব একটা ভালো ট্রানজিট নয় শনির যে ট্রানজিটটা চলছে। ব্যবসার ক্ষেত্রে সাময়িকভাবে স্যাটিসফ্যাক্টরি গেন কিন্তু একটু পোস্টপোন রাখবে, একটু ডিলে করবে, স্যাটিসফ্যাক্টরি গেন হবে না এরকম মনে হচ্ছে। তবে বিভিন্ন ব্যাপারে আপনাদের কিন্তু থটের অনেক চেঞ্জ আসবে, মনের অনেক চেঞ্জ আসবে, ট্রান্সফরমেশন আসবে লাইফে। অনেক পুরনো কনসেপ্ট চেঞ্জ করে নতুন ধরনের কনসেপ্ট নিয়ে বিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং এই প্ল্যানগুলো আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার দিকে আপনার নজর থাকবে, সেটা ভালো। স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, গুপ্তবিদ্যা, এই দিকে আপনাদের আকর্ষণগুলো বাড়বে। তো বিভিন্ন কারণে অষ্টমে শনি থাকার জন্য টেনশন কিন্তু বাড়বে, এবং একটু শত্রুতা কিন্তু আপনাদের বাড়বে, এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। শত্রুতা এবং শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু একটু দেখাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, এবং শারীরিক মানসিক যন্ত্রণা কিন্তু আপনাদের একটু বাড়বে। নেগেটিভ আমি বলতে চাই না, তাও গোচর যেরকম ট্রানজিট, ক্লাসিক বুকসগুলো যেরকম ইন্ডিকেশন দিয়ে গেছে, সেগুলো তো আমাকে তুলে ধরতেই হয়। তো এগুলো যদি জেনে রাখেন তাহলে আপনাদের সিচুয়েশানগুলো হ্যান্ডেল করতে অনেকটা সুবিধা হতে পারে। এই দিক থেকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাহু কেতুর ট্রানজিটটা
যদি দেখি রাহু কিন্তু আর একটা ইস্যু তৈরি করে রেখেছে। নবমে রাহু ট্রানজিটটা খুব শুভ কিন্তু ধরা হয় না। নবমে রাহু ট্রানজিট যেটা বলছে ক্লাসিকগুলো থেকে, শাস্ত্রে যেটা বলছে যে ইনক্লিনেশন টু ইন্ডালজ ইন সিনফুল অ্যাক্টস, মানে অসামাজিক কাজ বা যেগুলো সিনফুল অ্যাক্টিভিটি, সেই ধরনের কাজে ইনক্লাইন্ড হয়ে যাওয়া বা প্রশ্রয় দেওয়ার মতো একটা এনার্জি মনের মধ্যে চলে আসতে পারে রাহু যে ট্রানজিটটা চলছে কর্কট রাশির ক্ষেত্রে নবমভাবে। এবং শনির, তবে যেহেতু পাশেই শনি আছে, রাহু আছে নবমে, শনি আছে অষ্টমে, ট্রানজিট করছে এবং অনেকটাই ডিগ্রিগতভাবে রাহুর কাছাকাছি আছে, অনেকটা কন্ট্রোল করবে। শনি হচ্ছে রাহুর মাস্টার হচ্ছে, মানে হচ্ছে শনি অনেকটা এই ব্যাপারটা কন্ট্রোল করবে। তো প্রত্যেকটা প্ল্যানেটের ট্রানজিট থেকে এরকমই দাঁড়াচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে মে মাস। আশা করি এই আলোচনা, 4টে রাশির আমরা আলোচনা করলাম। পরিস্থিতির জন্য ইন্ডিভিজুয়াল রাশি আলাদা আলাদা করে ভিডিও দেওয়া গেল না, তো এই মাসটা আপনারা এইভাবে আমি করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই আইডিয়াটা একটু কাজে লাগবে। ট্রানজিটটা তো সব কিছু নয়, প্রত্যেকের ন্যাটাল চার্টটাও কিন্তু অনেকটা ম্যাটার করে এবং সেখানে অনেক কিছু ক্যালকুলেশন করে, তবে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। ট্রানজিট ওয়াইজ যে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটা প্ল্যানেটের, তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। যারা অনলাইন কনসালটেন্সি নিয়ে থাকেন, রিকনসালটেন্সি নিয়ে থাকেন বা নতুন কনসালটেন্সি নিতে চাইছেন, যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, কোয়ারি করতে পারেন। এটা কিন্তু চার্জেবল, ফ্রি নয়। এবং এই নাম্বারে দয়া করে প্লিজ কেউ কল করবেন না। কল এখানে অ্যাকসেপ্ট করার মতো, কল ওঠানোর মতো কেউ থাকে না। আপনারা মেসেজ করে রাখুন, যদি মনে হয় আমি আপনাকে রিপ্লাই করে দেবো বা ইনফরমেশান দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ করে। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ, নমস্কার।